আমার বোনের জামাইকে আমি অনেক ভালোবাসি, বলা চলে একতরফা ভালোবাসা। তাকে দেখলে আমার মনের ভেতরটাই কেমন জানি করে। আমার আশেপাশে সে সারাক্ষণ গুড়গুড় করলেও আমার দিকে তাকিয়েও দেখে না পর্যন্ত, সারাক্ষণ এটা সেটা নিয়ে ছুটোছুটি করে। এই মানুষটাকে দেখলেই আমার মনের ভেতর ভালোবাসার ঘন্টা বাজে। আপু কতটা ভাগ্যবতী ছিল, তাই এরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। তবে ভাইয়ার প্রতি ভালোবাসাটা আপু থাকাকালীন সময় আমার মধ্যে ছিল না। আমি ভাইয়াকে সবসময় বড় ভাইয়ের নজরেই দেখে আসতাম, কিন্তু আপু গত হয় 2 বছর হলো। এরপর আপুর বাচ্চাকে মানুষ কে করবে, সে কারণে এ বাসায় আমি আসি। 2 পরিবার চেয়েছিল আমাদের বিয়ে হোক, তবে ভাইয়া সাফ সাফ বলে দিয়েছে সে আমাকে বোনের মতো দেখে, আর তার জীবনে আপুর পরে কারো স্থান নেই। তবে আমি এ বাসায় এসেছিলাম আপুর সন্তান টুকটুকির লালন পালন করতে, আর সেটাই আমাকে আটকে দিয়েছে ভালোবাসার এক মায়ার বাঁধনে। আস্তে আস্তে সবিকের প্রেমে আমি হাবুডুবু খেতে শুরু করলাম। টুকটুকির আব্বুর নাম সবিক, বয়স 34, লম্বা 5 ফিট 8, দেহের গড়ন বলিষ্ঠ, পেশায় একজন বিজনেসম্যান। সবিকের এখন বাইরে যাওয়ার সময়। বেশ পরিপাটি হয়ে সোফায় বসে আছি। আমি চাচ্ছিলাম সবিক আমার দিকে একটু তাকিয়ে থাকুক, তার নজরে যেন আমি পড়ি। সৌভিককে বেশ কয়েকবার ভালোবাসার কথা জানানোর পরেও তার ভেতরেও কোনো পরিবর্তন আসেনি, বরং উল্টো বলে দিয়েছে আমি যেন অন্য কোথাও বিয়ে করে নেই। আপুর জায়গাটা জীবন সে শূন্য রাখবে, তবু অন্য কাউকে বিয়ে করবে না। প্রত্যুত্তরে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম আমি চলে গেলে টুকটুকির যত্ন কে নেবে। সে সময়টায় সৌভিক প্রশ্নের উত্তরটা শুধু এড়িয়ে গিয়েছে। সৌভিক ড্রয়িং রুমের আশেপাশে গুড়গুড় করে কি যেন খুঁজছে। আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু খুঁজছ? সৌভিক বিরক্তির স্বরে জবাব দিল, অনুপমা, তোমাকে নিষেধ করেছি আমাকে তুমি বলে সম্বোধন করতে, তাহলে তুমি কেন বলতেছ? তুমি বলার অধিকার তো তোমাকে আমি দিইনি। আমি তোমার বড় অনেক, বয়সের ফারাক 10 বছরের মতো। আমাকে তুমি আপনি বলে সম্বোধন করবে, আর তুমি যা চাচ্ছ সেটা কোনো কালেই সম্ভব না। নিরুপমার জায়গাটা অন্য কাউকে আমি দিতে পারবো না। সৌভিকের এ কথাগুলোর সাথে আমি বেশ পরিচিত, তাই বেশ বাঁকা সুরে জবাব দিলাম, তুমি বললে কে গায়ে ফুসকা পড়ে নাকি? তুমি বললে সমস্যা কোথায়? তুমি নিজেই তো একটা সমস্যা। কত করে বলেছি ঘাট থেকে নামো, নামতেছ না। আমার জন্য এভাবে অপেক্ষা করে নিজের জীবন নষ্ট করো না। তোমার বয়স হচ্ছে, তোমার এখন একজন জীবনসঙ্গী দরকার। আর বাবা মাও চাচ্ছে তুমি বিয়ের পিঁড়িতে বসো, তাহলে তাদেরকে তোমার মতো মত কেন দিচ্ছ না? হালকা মুচকি হেসে বললাম, তুমি রাজি হলেই তো মত দিয়ে দে। তুমি তো রাজি হচ্ছ না, একরোখার মতো আচরণ করছো। অনুপমা, তোমার হেয়ালিফনা রাখো। দিন দিন তোমার বয়স বাড়ছে, এই বয়সে এসব মানায় না। আগে ভাবতাম তুমি ছোট, তাই আবেগে এমন করছো। এখন তো বেশ বড় হয়েছ, এখনও এমন মানায় না। বিয়ে করে নিজের সংসার গুছাও। আমি বিয়ে করে নিলে তোমাকে আর টুকটুকিকে কে দেখবে? তোমার বাবা মাও তো গত হয়েছে 1 বছর হলো। আমার বাবা মাও তো টুকটুকির দেখাশোনার মতো অবস্থায় নেই, দুজনেই অসুস্থ। আমি এ বাড়ি থেকে চলে গেলে এই বাড়ির কাজকর্ম কে করবে শুনি? দেশে কি কাজের লোকের অভাব নাকি? টাকা হলে কাজ করার মানুষের অভাব হবে না, সে নিয়ে তোমার চিন্তার দরকার নেই। আমি এবার সবিকের সম্মুখ বরাবর এসে বললাম, আর টুকটুকির যত্ন কি কাজের বুয়াকে দিয়ে হবে? আমাকে সে মা বলে ডাকে, মায়ের আদর কি টাকা দিয়ে কিনতে পারবে? টুকটুকির জন্য হলেও আমাকে মেনে নাও। আমাকে টুকটুকির কাছ থেকে দূরে সরিয়ে 3 বছরের দুধের বাচ্চাকে কি পারবে কষ্ট দিতে? আমি জানি পারবে না, তাহলে কেন আমাকে মানতে পারতেছ না? যাই হোক, মানতে যখন পারতেছ না, বিয়ের দরকার নেই, তবুও তোমার থেকে দূরে গিয়ে থাকতে বলো না। এ বাসায় থাকলেও অন্তত তোমাকে দেখতে পারি আমি, আর টুকটুকিকে ছাড়াও আমি আমাকে কল্পনা করতে পারি না।
অনুপমা, নিজেকে এত ছোট কেন করতেছ? কোনো কিছুর অভাব তো তোমার নেই। কেন আমার মতো মানুষকে ভালোবাসতে গেলে, যেখানে তুমি নিজেও জানো এর ফলাফল শূন্য হবে? নিজেকে সামলাও। টুকটুকি চিন্তা করা যাবে। আমাদের জন্য নিজের জীবন নষ্ট করো না। আর সঙ্গের মতো সামনে দাঁড়িয়ে না থেকে আমার ঘড়িটা কোথায় রেখেছি সেটা তো খুঁজে দিতে পারো। শফিকের কথায় খারাপ লাগলেও গায়ে মাখি নেই ইদানিং। এগুলো 1 বছর যাবৎ শুনে আসতেছি। বাবা মা অনেকবার বলেছে বাসায় থাকলে লোকে মন্দ বলে, টুকটুকিকে নিয়ে বাসায় যেন চলে যায়। তবে শফিক টুকটুকিকে দিতে রাজি হয়নি, আর সেও আমাদের বাসায় গিয়ে থাকবে না। আর বাবা মাও আপুর মৃত্যুর জন্য শফিককে দায়ী করে, তাই তারাও এই বাসায় আসবে না। তাই বাধ্য হয়ে টুকটুকির জন্য এ বাসায় থাকতে এসেছিলাম। বাবা মা মান সম্মানের কথা চিন্তা করে শফিকের সাথে বিয়ের কথা বলেছিল, তবে শফিক রাজি হয়নি। আমি শফিকের কথায় হালকা গালবিংসি কেটে বললাম, নিজের ঘড়িটাও তো আমাকে খুঁজে দিতে হয়। আমি চলে গেলে পারবে তো একা থাকতে? এখন তো অবহেলা করতেছো, কিন্তু সত্যি সত্যি চলে গেলে তো আমাকে ভীষণ মিস করবে তুমি। তখন কাঁদলেও আমাকে খুঁজে পাবে না। শফিক ব্রুটা কুঁচকে টি টেবিলের উপর থেকে ঘড়িটা হাতে নিয়ে আমার সামনে আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল, এই যে নিজের ঘড়ি নিজে খুঁজে নিলাম। তোমাকে আমার এত প্রয়োজন না। এখনও বলছি, সময় মতো বিয়েটা করে নাও, আমার আশা বাদ দাও। আমি চুপ হয়ে দাঁড়িয়ে আছি। এই মানুষটা কবে আমাকে বুঝবে? কবে তার কঠিন মনটা কোমল হবে? দুজন এত কাছে দাঁড়িয়ে আছি, তবুও দুজনের মধ্যে কত দূরত্ব। তবে দূরত্ব গুছে দুজন একসাথে হব। কবে এই তিক্ততার সুর কাটিয়ে এসে আমার সাথে মুগ্ধ সুরে কথা বলবে? এটা কি আমার স্বপ্নই থেকে যাবে, নাকি বাস্তবে রূপ নেবে? কত শত কথা চিন্তার ডানা বাঁধতেছে। অবুঝের মতো তার দিকে তাকিয়েই আছি আমি। এ তাকানোর শেষ কোথায়? কোথায় এর গন্তব্য? এর মধ্যে শফিকের হাতের তুড়ি আমার সামনে আবারও বাজলো। আমি কিছুটা নড়ে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, তোমাকে তো নিষেধ করেছিলাম আমার দিকে এভাবে না তাকাতে। এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না, আমার ভীষণ ভয় হয়। আমি তার কথা শুনে কড়া গলায় জবাব দিলাম, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? তার থেকেও ডেঞ্জারাস তুমি। যাই হোক, খালা কোথায়? খালাকে দেখছি না যে। খালা এত সকাল সকাল উঠতে পারে নাকি? বাই দ্য ওয়ে, এত সকাল সকাল কোথায় বের হয়ে যাচ্ছ? বিজনেসের কাছে ঢাকার বাইরে যেতে হবে। এসে আবার রাঙ্গামাটি যাব, একটা ট্যুর দিব। অনেকদিন কোথাও ঘোরা হয় না। নিরুপমার সাথে প্রতি বছরই ঘোরা হতো। ও চলে যাওয়ার পর অভ্যাসটা ছুটে গেছে। আর টুকটুকিও ছোট ছিল, ওকে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। এখন টুকটুকিও একটু বড় হয়েছে, ওকে নিয়েই ঘুরতে যাব। তুমি সে সময়টা তোমার মা বাবার কাছে গিয়ে থেকো। গুড়ার কথা শুনে অনুপমার মনটা আনন্দে নেচে উঠলেও ওকে রেখে যাওয়ার কথা শুনে ওর মুখটা একদম প্যাকাশে হয়ে গেল। সে কিছুটা চুপ হয়ে থেকে বলল, আমাকে নিয়ে গেলে সমস্যা কোথায়? আমি কি এমন করেছি? টুকটুকিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমিও যাব তোমার সাথে। তোমাকে নিয়ে গেলে অনেক সমস্যা। তোমার মতো আপদ সামলাবো নাকি ঘুরবো? আমি টুকটুকিকে ছাড়া থাকতে পারবো না। যেতে হলে ওকে ছাড়া যাও। না করেছে কে তোমাকে? আর টুকটুকি গেলে আমিও ওর সাথে যাব বলে দিলাম। এখন আমার সামনে আর জ্ঞান জ্ঞান করো না প্লিজ। একদম সহ্য হচ্ছে না তোমাকে। সকাল সকাল মুডটা নষ্ট করো না। আমি গেলাম, 7টা বাজতে চললো, দেরি হয়ে যাচ্ছে বলে হনহন করে বের হয়ে গেল শফিক। আমি শুধু পেছন ফিরে তাকিয়ে রইলাম, তার চলার গতিপথ দেখতে রইলাম। ঠিক সেই মুহূর্তে সে আবার পেছন ফিরে আমার দিকে আসতে লাগলো। তার চাহনিতে বোঝা যাচ্ছে সে আমার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে কি আমার এই সাজ তার চোখ শীতল করলো?
আমি খুশি মনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। আচমকা সরে গালটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। চোখ দুটো সাথে সাথে লাল হয়ে অশ্রু সিক্ত হয়ে গেল। চোখগুলো উপরে তুলে সবিকে দিয়ে তাকালাম। কান্না গলায় জিজ্ঞেস করলাম, শর্ট দিলে কেন? কি করেছি আমি? গায়ে হাত তোলার মতো কি করেছি আমি? ভালোবাসি বলে এত অহংকার তোমার? আমার মতো পেয়ে দেখো আমার মতো পাও কি না। তোমার মতো মানুষকে ভালোবেসেছি, এটাই তো অনেক। এখন কিসের এত ভাব তোমার? গায়ে হাত কেন তুললে? চুপ হয়ে আছো কেন? বলতেছো না কেন? বলেই চেঁচিয়ে কাঁদতে লাগলাম। সবিক আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলল, নিরুপমার জামা কেন পরেছ? এ জামাটা আমি নিরুপমাকে পছন্দ করে কিনে দিয়েছিলাম। ওর জামা কেন পরেছ তুমি? এর আগে ঠিকই এ কারণেই তুমি আমার থাপ্পড় খেয়েছিলে, আজ ঠিক একই কারণে থাপ্পড় খেলে। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না, তা কেন বারবার করো? তোমাকে আমি নিষেধ করার সত্ত্বেও আমার স্ত্রীর জামা কেন পরেছো তুমি? আর তোমার মতো পাওয়ার আমার দরকার নেই। নিরুপমার জায়গায় দুনিয়ার সবচেয়ে সুন্দর আর গুণী মেয়ে আসলেও আমি মেনে নিব না। আমি নিজের ক্রোধ আর জমিয়ে রাখতে পারলাম না। বেশ চেঁচিয়ে বললাম, নিরুপমা শুধু তোমার স্ত্রী না, আমার বড় বোনও হয়। বোনের জামা ধরেছি, তাতে কি হয়েছে? আর আমার বোন বেঁচে থাকলে তো আমাকে তার জামা ধরতেও কখনো নিষেধ করতো না। আর সামান্য জামার জন্য তুমি আমার গায়ে হাত তুললে, তোমাকেও ছেড়ে কথা বলতো না। তোমার বোন বেঁচে থাকলে তোমার এসব নষ্টামি দেখলে তোমাকে চুলের মুঠি ধরে বের করতো। ছেঁচড়ার মতো আমার পিছে কেন পড়ে আছো? যা সম্ভব না তা নিয়ে ভাড়াবাড়ি করো না। নিরুপমার জায়গা আমি কখনো অন্য কাউকে দিতে পারবো না। এক্ষুনি ওর জামাটা খুলো, আমার একদম সহ্য হয় না তোমাকে। না পারতে তোমার পাগলামির জন্য আর টুকটুকির জন্য তোমাকে এই বাড়িতে রেখেছি, না হয় কবেই তোমাকে আমি বিদায় করতাম। আমি না পারছি তোমার মতো আপদকে ঘাট থেকে নামাতে, না পারছি তোমাকে সহ্য করতে। আল্লাহ কোন পরীক্ষায় ফেললো আমায় জানি না। মাঝে মাঝে বিরক্ত চরম পর্যায়ে চলে যাও তুমি। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে অন্য জামা পরো। আমি কথার শক্তি আর পাচ্ছি না। চুপ হয়ে সবিকের সামনে থেকে সরে আসলাম ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখিয়ে নিজের রাগ উঠতে লাগলো। এতটা বেহায়া কেন আমি? একটা মানুষের পিছে বছরের পর বছর পড়ে আছি, সে পাত্তা দেয় না, তবুও পড়ে আছি। এতটা নির্লজ্জ কেন আমি? আর আমি কেন এত কিছুর পরও সবিককে ঘৃণা করতে পারি না? তাকে ছাড়ার কথা ভাবতে পারি না? কেনই বা তাকে আমি ভুলতে পারি না? বলে হুড়মুড়িয়ে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লাম। জামাটা খুলে জোরে আছড়ে ফেললাম। অর্ধনগ্ন হয়ে বসে আছি রুমে। এই জীবন অতিষ্ঠ লাগছে। কেন আমাদের জীবনে অতি আকস্মিক ছাওয়াগুলো না পাওয়ার রূপ নেয় ভাবতে লাগলাম। মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যায়। তবে সবিককে আর টুকটুকিকে ছাড়া থাকার কথা চিন্তা করলে আমার বুকটা বার হয়ে যায়। মাথার উপর ফ্যানটা জোর গতিতে চলছে, বাইরে হালকা ঠান্ডা পড়েছে। ডিসেম্বরের শুরুতে ঢাকার দিকে শীত তেমন টের পাওয়া যায় না, তবে সকাল দিকটায় একটু শীত তো লাগেই। হাঁটু মুড়ি দিয়ে কাঁদতে লাগলাম। টুকটুকির কোমল স্পর্শ আমার শরীরে লাগলো। আলতো গলায় বলল, মামনি তুমি কাঁদতেছো কেন? বাবা তোমাকে আবার বকেছে? বাবা অফিস থেকে আসলে আমি বকে দিব, তুমি কেঁদো না মামনি। আমার কষ্ট হয় অনেক। এই শীতে কেউ খালি গায়ে থাকে? দাঁড়াও, তোমার জন্য একটা চাদর নিয়ে আসি। বলেই টুকটুকি ছুট লাগালো পাশের রুমে। টুকটুকি অনেকটা তোতা পাখির মতো কথা বলে। বয়স অল্প হলেও ওর কথা একদম স্পষ্ট। বড় মানুষের মতো কথা বলবে, শাসন করবে, আবার আদর করবে। মাঝে মাঝে মনে হয় টুকটুকিই আমার মা। ওর কথাগুলো আমার সকল কষ্ট দূর করে দেয়, যন্ত্রণাগুলো হালকা করে দেয়। গুটি গুটি পায়ে টুকটুকি ছুটে আসলো রুমে। আমার গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলল, মামনি উঠো এবার।
আমার ক্ষুধা লেগেছে। আমি চাদরটা ভালো করে মুড়িয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে টুকটুকিকে কোলে নিলাম। তারপর মৃদু গলায় বললাম, আমার মামুনিটা কি খাবে? আমাকে তুমি হালুয়া করে দাও মামুনি, আমি এক্ষুনি করে দিচ্ছি। বলেই রুম থেকে বের হলাম। বের হয়ে সৌভিককে দেখে আমার মুখটা পেকাশে হয়ে গেল। আস্তে গলায় বললাম, তুমি এখনো যাওনি কাজে? মেজাজটাই তো খারাপ হয়ে আছে, কাজে গেলেও মন বসবে না। মিটিংটা বিকেলে শিফট করেছি। আর শোনো, তোমার গায়ে হাত তোলার ইচ্ছা ছিল না, তবে আমি আমার ভালোবাসার মানুষের কিছুই কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া ছিল নিরুপমা। সে জায়গাটা অন্য কাউকে দিয়ে আমি তাকে অসম্মান করতে পারবো না। তোমার কাছে একটাই অনুরোধ, তুমি ওর কিছু স্পর্শ করবে না। দরকার হলে আমাকে বলবে, আমি কিনে দেব, তবু ওর কিছুতে হাত দিবে না। আমার সহ্যের বাইরে চলে যায় বিষয়টা। আমি কিছুই বললাম না, চুপ হয়ে শুধু শুনলাম। টুকটুকি আমার কোল থেকে নেমে সৌভিকের কাছে গিয়ে বলল, বাবাই তুমি মামুনি বকা কেন দিয়েছ? মামুনিকে এখনই সরি বলো। মামুনির কাছে গিয়ে মামুনিকে সরি বলো, না হয় কিন্তু আমিও তোমার সাথে কথা বলবো না। সৌভিক আমার দিকে তাকালো। আমার মলিন মুখটা তার চক্ষুগোচর হলো কিনা জানি না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে যেন ভাবনায় মজে গেল। তারপর টুকটুকিকে বলল, মামুনি এখন একদম ঠিক আছে, সরি বলার দরকার নেই। মামুনি তোমার আদর পাওয়ার জন্য কান্নার অভিনয় করছিল মা। আমি সৌভিকের কথা শুনে হতবাক। সরি বলবে না, সরাসরি বললেই পারে। টুকটুকিকে সাতপাত বোঝানোর কি দরকার? পারেও নাটক করতে, নিজেই একটা নাটকবাজ, তার উপর সবাইকে বলে নাটকবাজ। আমি কিছুটা শুষ্ক গলায় বললাম, টুকটুকি আসো, বাবাকে বিরক্ত করো না, চলো রান্নাঘরে গিয়ে হালুয়া রান্না করি। তোমার নানুমণিকে ডেকে তুলো, গিয়ে বলো আমাকে সাহায্য করার জন্য। টুকটুকি তার বাবার গালে চুমু কেটে বলল, বাবা মামুনিকে একটা চুমু দিয়ে সরি বলো। মামুনির চোখটা দেখো, মুখটা দেখো, কত মন খারাপ হয়ে আছে। আমি মামুনিকে বিরক্ত করলে মামুনি যখন রাগ করে তখন তো মামুনির গালে চুমু দিয়ে সরি বললেই মামুনি হেসে দেয়। তুমিও মামুনিকে একটা চুমু দিয়ে সরি বলো, দেখবে মামুনিও হেসে দিয়েছে। মামুনির মন খারাপ, মুখটা একটুও ভালো লাগে না। টুকটুকির দিকে আমি অবাক নয়নে তাকিয়ে আছি। মেয়েটা দিন দিন কত ফাঁকা হয়ে যাচ্ছে, অথচ ভালোই হয়েছে। এবার সৌভিককে দেখব মেয়ের আবদার কিভাবে এড়িয়ে যায়। মনে মনে শয়তানি একটা হাসি দিয়ে মুখটা আদার বানিয়ে দাঁড়িয়ে আছি সৌভিকের রিয়াকশন দেখার জন্য। এদিকে টুকটুকিও নাছোড়বান্দা, সৌভিককে বারবার বলতে লাগলো, মামুনিকে গালে চুমু দিয়ে সরি বলো বাবা। টুকটুকির পাগলামোতে সৌভিক উঠে দাঁড়ালো। আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। সৌভিক যত এগোচ্ছে ততই যেন আমার মন উড়ু উড়ু করতে লাগলো। সৌভিক কি তাহলে টুকটুকির আবদার সায় দিবে? কি ভাবছি এসব ভাবনাতে আনাও ঠিক না। এমন কিছুই হবে না। তবে সৌভিকের আগানোর গতি বলে দিচ্ছে এখন অন্য কিছু হবে। তাহলে কি আমি সৌভিকের উষ্ণ ছোঁয়া পেতে চলেছি? আমার বুকের দুকদুকানে ভাটতে লাগলো। সৌভিক ঠিক আমার কাছে আসলো। আমার মনের ভেতরে জলোচ্ছ্বাসের বড় ঢেউ যেন আছড়ে পড়তে লাগলো। টুকটুকি সৌভিকের কোলে, আর সৌভিক আমার একদম কাছে। টুকটুকি সৌভিককে বলতে লাগলো, কি হলো বাবা, মামুনিকে চুমু কেন দিচ্ছ না? মামুনিকে চুমু দিয়ে সরি বলো। দেখো না মামুনি কেমন মুখটা কালো করে রেখেছে। মামুনির মনটা কত খারাপ, মামুনির মনটা ভালো করে দাও বাবা। টুকটুকির কথায় আমার মুখটা আরো মলিন করে রাখলাম। মনে মনে টুকটুকিকে বাহবা দিতে লাগলাম। পুচকি মেয়ে আমার, একদম ঠিক সময় ঠিক চালটা ছেলেছে।
এদিকে টুকটুকি তার বাবাকে একই কথা বারবার বলে চলেছে। সবিক টুকটুকির নাছোড়বান্দা কাজ করবার দেখে আমার ঠিক কাছে এসে যা করলো তা আমার ভাবনা চিন্তার সীমার বাইরে ছিল। সবিক ঠিক আমার কানের কাছে এসে হালকা গলায় বলল, তোমার ঘাড়ে তেলাপোকা হাঁটছে। আমি মাত্রাতিরিক্ত তেলাপোকা ভয় পাই। তেলাপোকা শব্দটা শুনেই আমি চেঁচিয়ে উঠলাম আর লাফালাফি শুরু করলাম। টুকটুকি আমার এমন লাফালাফিতে গড় গড় করে হাসতে লাগলো। আর সবিক টুকটুকিকে কোল থেকে নামিয়ে আমার কাছে এসে বলল, এত নিচে নেমেছে যে আমার মেয়েকে তুমি হাতিয়ার হিসেবে প্রয়োগ করতেছ। আমি তোমার কাছে এটা আশা করিনি অনুপমা। টুকটুকির মনে এসব সস্তা চিন্তা ঢুকাবে না দয়া করে। ও ছোট মনটায় বড় চিন্তার আভাস বিচরণ করাবে না, এটা উচিত না। আর তুমি যে হাতিয়ার প্রয়োগ করো না কেন, ফলাফল শূন্য। এই সবিকের জীবনে নিরুপমা ব্যতীত অন্য কারো ভালোবাসার আবেদন কেবল নিষ্ফল রোদন ব্যতীত কিছু না। কথাটা বলে সবিক টুকটুকিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। আমি চুপ হয়ে দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, যেহেতু এতটা নিচে নেমেছি আরও নামবো, তবুও সবিককে পেয়ে ছাড়ব। আমার জীবনের একমাত্র লক্ষ্যই সবিককে পাওয়া। তাকে পাওয়ার জন্য যত নিচে নামতে হয় নামব, দরকার হয় আরও চেষ্টা হব, তবুও নিজের ভালোবাসা নিজের করে নেব। প্রয়োজনে আমি উন্মাদ হব, প্রয়োজনে মাতাল হব, প্রয়োজনে নিজের সবটা উজাড় করে দেব, তবুও শেষ নিঃশ্বাস ফেলার পূর্বে সবিকের সহধর্মিণী আমি হব। এ শুধু আমার প্রতিজ্ঞা না, আমার একনিষ্ঠ একরোখামো চিন্তা। মনটাকে একনিষ্ঠ করে সবিকের রুমের দিকে এগুলাম। টুকটুকিকে মনটা অন্যদিকে ইতিমধ্যে সবিক ঘুরিয়ে দিয়েছে। আমি তার রুমে ঢুকতে এসে আমার দিকে তেড়ে এসে বলতে লাগলো, রুমে প্রবেশের পূর্বে অবশ্যই আমার অনুমতি নিয়ে প্রবেশ করবে। কারো রুমে হুটহাট প্রবেশ করা অভদ্রতা। আর টুকটুকিও তোমার সাথে সাথে এরকম অভদ্রতা শিখে যাবে। আমি চাই না তোমার সামান্য ত্রুটির জন্য আমার মেয়ে উল্টাপাল্টা শিক্ষা পাক। সব কিছুতে তার ভাড়া বাড়ি। আমি তো তারপর নই যে তার রুমে আমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সব সময় এত ভাড়া বাড়িতে বেশ ঘা জ্বলে যায়। আমি কিছুটা রাগী গলায় বললাম, তোমার সাথে আমার কি এমন শত্রুতা যে সব কিছুতে আমার ভুল খুঁজতে হবে? তোমাকে ভালোবাসি, এটা কি আমার বড়ই অন্যায়? তোমার মেয়েকে মেয়ের মতো আদর করি, এটাও কি আমার অন্যায়? এত অন্যায় যখন গলা টিপে মেরে ফেলো, অসহ্য লাগে তোমার এসব কথাবার্তা। আমার কষ্টটা একটু বোঝো। তোমার আমাকে বিয়ে করতে হবে এমন জোর তো করিনি, তবে ভালো ব্যবহার তো করতে পারো নাকি সেটার যোগ্য আমি না। সবিক খালাকে ডাকতে লাগে। খালা সবিকের ডাকে ঘরে প্রবেশ করলো। খালা ঘরে ঢুকতে সবিক টুকটুকিকে খালার কোলে দিল এবং মৃদু গলায় বলল, খালা ওকে নিয়ে পাশের রুমে যান, আর কি খেতে চায় সেটা একটু শুনুন, ওকে একটু সামলে রাখুন। খালা সবিকের গলা কথার পাল্টা কোনো জবাব না দিয়ে টুকটুকিকে নিয়ে পাশের রুমে চলে গেল। রুমে আমি আর সবিক। সে আমার কাছে আসলো, আমার দিকে তাকিয়ে ইশারা করলো চেয়ারে বসতে। আমি ওর ইশারা অনুযায়ী চেয়ারে বসলাম। সে আমার সম্মুখ বরাবর খাটে বসলো। বেশ আস্তে গলায় আমাকে বলল, তোমাকে চাইলে ঝাড়ি দিতে পারতাম, 10টা কথা শোনাতে পারতাম, তবে সে কাজ আর করব না, কারণ তোমার মতো গন্ডারের চামড়ার সেগুলোর কোনো প্রভাব পড়ে না। অনুপমা টুকটুকি ধীরে ধীরে বড় হচ্ছে। ওর সামনে তোমার এসব বেহায়াফোনা কথাগুলো বলা কি খুব জরুরি? ওকে তো তুমি নিজের মেয়ের মতো আদর করো। নিজের মেয়ের সামনে নির্লজ্জের মতো যা বলছো সেটা কি ঠিক? ও কি আদৌ সঠিক শিক্ষা পাচ্ছে? আর বাকি রইল তোমার ব্যাপারটা। তোমার বয়স এখন যথেষ্ট। একটা 24 বছরের মেয়ের ম্যাচুরিটি নিশ্চয়ই কম না।
তোমাকে বোঝানোর মতো কিছু নেই, তবুও বলছি। আমি তোমার বোনের হাজব্যান্ড ছিলাম, সে অনুযায়ী আমি তোমাকে সবসময় ছোট বোনের মতো দেখে এসেছি, এখনও তাই ভাবি। কোনোদিন তোমার নিকট আমি এমন কোনো বিষয় উপস্থাপন করিনি যাতে করে তুমি এত আবেগী হয়ে গিয়েছ। আমি নিরুপমাকে পাগলের মতো ভালোবাসতাম, এখনও বাসি। ছোটবেলা থেকে বুঝ হওয়ার পর আমি তাকে ভালোবেসেছিলাম। অনেক ছড়াই উতরাই পার হয়ে তোমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই আমরা বিয়ে করি। বেশ সুখী ছিলাম দুজন। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমাদের সব কেড়ে নিল। আমি এখনও চোখ বন্ধ করলে নিরুপমাকে দেখতে পাই, তার হাসি, তার কথা আমি এখনও ভুলতে পারি না। আর একটা পুরুষের স্ত্রী মারা গেল তার মানে এই না তাকে আরেকটা বিয়ে করতেই হবে। অনেক মেয়েরা যেমন স্বামী ছাড়া সন্তান নিয়ে বছরের পর বছর একা কাটিয়ে দেয়, আমি ঠিক নিরুপমার স্মৃতি আঁকড়ে ধরে টুকটুকিকে নিয়ে বছরের পর বছর একা কাটিয়ে দিতে পারবো। মানুষ চাইলেই সব কিছু সবাইকে দিতে পারে না, তেমনি আমার ভালোবাসাও আমি অন্য কাউকে দিতে পারবো না। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সামনে তোমার এই আবেগ আর প্রকাশ করো না, এতে আমার রাগ বেড়ে যায়। আর টুকটুকির সামনে এমন কোনো আচরণ করো না যাতে করে ওর মনে হাজারটা প্রশ্নের ডানা মেলে। তুমি চাইলে অন্যত্র বিয়ে করে নাও, আর চাইলে এই বাড়িতে থাকো, তবে শর্ত দুটো। কখনোই তুমি শত চেষ্টা করলেও আমার মন পাবে না, তাই এমন বৃথা চেষ্টা করো না। আর কখনো তুমি টুকটুকিকে কুশিক্ষা দিবে না। আশা করি বুঝতে পেরেছ। সবিক শিক্ষকের মতো বেশ ভালোই বুঝিয়েছে, তবে সবিকের এই জ্ঞানানি আমার এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান বেদ করে বের হয়ে গিয়েছে। আমি একটা কথাও গায়ে মাখলাম না। আমার এখন মুখ্য চাওয়া সবিককে, আর সেটা আমি যে করে হোক পেয়ে ছাড়বো, হোক সেটা ভালোবেসে মন জয় করে, আর না হয় সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে জোর করে। এতদিন অনেক কষ্ট সহ্য করেছি, এখন থেকে কষ্ট সহ্য করব না, বরং মুখ্য চাল চালবো। আমার জীবনের একমাত্র লক্ষ্য এখন সৌভিককে পাওয়া, আর তাকে পেতে হলে আমার পাগলামিটা তার সামনে প্রকাশ করা যাবে না, এতে করে তার মনে নেতিবাচক প্রভাব বিস্তার করবে। তাই পাগলামি না করে তার মতো করে তাকে ছেড়ে দিতে হবে। যখন আমার পাদে পা দিবে তখন শিকলটা টেনে ধরতে হবে। আমি কিছুক্ষণ চুপ রইলাম, চোখ দিয়ে অনর্গল পানি ফেলতে লাগলাম। এটা মোটেও আমার কষ্টের কান্না না, এই কান্নাটা এসেছে আমার খেলাটা জমাতে। আমি কান্নাটার স্থায়িত্ব একটু দীর্ঘ করে কান্না জড়িত গলায় বললাম, সবিক, আমি চাইব না আর তোমাকে, তুমি তোমার মতো থাকো, তবে আমি তোমার সব কথা মেনে নিলাম। শুধু একটা আবদার, আমাকে অবহেলা করো না। টুকটুকি আমাকে মা জানে, সুতরাং তার সামনে একটু ভালো ব্যবহার করো। তাকে বুঝতে দিও না তার বাবা তার মাকে কষ্ট দেয়। আমাকে তুমি এত কষ্ট দিয়ে কথা বলো না। আর আমাকে তোমাদের রাঙামাটির ট্যুরে নিয়ে যাও, তাহলে তোমার সব কথা আমি মাথা পেতে নেব। সবিক থুতনির নিচে হাত দিয়ে কি যেন ভাবছে, হুট করে তার চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। পুরুষ মানুষকে কান্না করতে দেখলে কেমন জানি অদ্ভুত লাগে, কারণ পুরুষ মানুষ কাঁদলে কখনো সহজে কাঁদে না। তাদের বুকে যখন কান্নার পাহাড় জমে বরফ হয়ে ধাক্কা খেয়ে গলতে শুরু করে, তখন তাদের চোখ দিয়ে তা খুব অল্প সময়ের জন্য জল গড়িয়ে পড়তে থাকে। তবে সৌভিকের কান্নার কারণটা আমার জানা নেই। আমি কিছুটা অনিশ্চয়তা নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদতেছো কেন? সৌভিক আমার কথাটা শুনে উঠে দাঁড়ালো। আমিও উঠে দাঁড়ালাম। নিমিষে যা ঘটল সেটার জন্য চিন্তার সীমারেখা কখনো গণনা করিনি। সৌভিকের কান্নার আওয়াজটা প্রখর হলো। এত জোরে সৌভিককে আমি কখনো কাঁদতে দেখিনি এর আগে। আপুর মৃত্যুর সময় সৌভিক কেঁদেছিল, তবে সেটা ছিল চাপা কান্না। চোখ দিয়ে পানি পড়েছিল, তবে মুখটা আটকানো ছিল। সৌভিকের কান্নার সাথে আমি একদম পরিচিত না, আর পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখলে সেটা কেমন জানি অদ্ভুত লাগে। এটা বুঝতে পারছিলাম কোনো একটা বিষয় নিয়ে সে খুব কষ্ট পাচ্ছে।
অতি প্রবল কষ্ট না হলে সে কখনো এভাবে কাঁদত না। কষ্টের মাত্রা প্রখর বলে সে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। দরজাটা খোলা আর কান্নার আওয়াজটাও ভাসছে। এই মুহূর্তে দরজাটা খোলা থাকলে পাশের রুম থেকে টুকটুকি এসে কান্না জুড়ে দিবে। তাই ভাবনার অদনি না গিয়ে সরাসরি জায়গা পরিবর্তন করে দরজাটা লাগিয়ে আবার সবিকের কাছে আসলাম। সে মন খুলে কাঁদছে, আমিও পাশে দাঁড়িয়ে শুধু তার কান্না দেখে যাচ্ছি। জিজ্ঞেসও করছি না কেন কাঁদছে, বরং তাকে কান্না করতে দিচ্ছি। এতে যদি তার কষ্টটা হালকা হয়, মন্দ হবে না। আস্তে আস্তে সে থেমে গেল। পুনরায় বিছানায় মাথা নিচু করে বসলো। আমিও আবার বসলাম চেয়ারটায়। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো চারপাশটায়। সে নীরবতার ভাঙন ধরিয়ে বললাম, হঠাৎ এভাবে কাঁদলে কেন? কিছু হয়েছে? আমি কি আবার কোনো ভুল করেছি? সবিক নিঃশ্বাস টানলো কয়েকবার, তারপর মৃদু গলায় বলল, নিরুপমাকে খুব মিস করতেছি। আগে প্রতিটা বছর ওকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। বিয়ের আগে কখনো কলেজের কথা বলে, কখনো ফ্রেন্ডদের নাম করে ছুটে চলতাম অজানা গন্তব্যে। বিয়ের পর তো বাধাই ছিল না। যখন মন চাইতো ওকে নিয়ে বের হয়ে যেতাম। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে ওর বসবাস। ওকে ছাড়া নিজেকে একটা সময়ও ভাবতে পারতাম না। আর এখন প্রতিটা ক্ষণ ওকে ছাড়াই থাকতে হয়। মেয়েটা ঘুরতে খুব পছন্দ করত। আজকে নিরুপমা থাকলে অনেক খুশি হতো। আমাদের অনেকবার রাঙামাটি যাওয়ার পরিকল্পনা হয়েও ক্যান্সেল হয়ে যায়। টুকটুকি ফেটে আসার পর দূরে কোথাও ঘুরতে যাওয়ার সাহস হয়নি, তাই কাছে কোথাও ঘুরতে যেতাম। টুকটুকি হওয়ার পর ওর ঠান্ডা লেগে যেতে পারে, সে ভাবনাতে আবহাওয়া পরিবর্তন করতাম না। তবে ইচ্ছা ছিল টুকটুকি একটু বড় হলে রাঙামাটি যাব দুজন। কিন্তু সেই তো রাঙামাটি যাচ্ছে, তবে সে পাশে নেই। বিধাতার লিখন এত নির্দয় কেন হয় মাঝে মাঝে জানি না। আমার শিরায় শিরায় মিশে থাকা একটা মানুষকে আল্লাহ ভালোবেসে তার কাছে নিয়ে গেছেন। তার শেষ স্মৃতিটুকটুকিকে আমার কাছে দিয়ে গেছেন। আমি নিজেকে আজকে সামলাতে পারিনি। অনেক দিনের জমানো কান্না আজকে এত আওয়াজ তুলে হুঙ্কার দিয়েছে। সবিক থেমে গেল, তার দৃষ্টি এখনো নিচের দিকে। আমার ভীষণ বিরক্ত লাগছে তার এই কান্নাটা। এতক্ষণ মায়া লাগলেও এখন সেটা কেটে গেছে। আজকাল আমার মনটা বিষাক্ত হিংস্রতার রূপ নিয়েছে। সবিকের মনে অন্য কোনো মেয়ের প্রতি এখনো ভালোবাসা আছে, সেটা আমি মেনে নিতে পারছি না। নিরুপমা আমার বোন হলেও আমি তাকে একদম এই মুহূর্তে মেনে নিতে পারছি না। বারবার দাঁত কিরমির করে বলতে মন চাচ্ছে, মরেও শান্তি দিচ্ছে না মেয়েটা। তবে এর রাগটা এখন একদম প্রকাশ করা যাবে না। সবিককে এখন ঠান্ডা মাথায় বুঝাতে হবে, ওকে সঙ্গ দিতে হবে। নিরুপমার জন্য আমাকেও এখন কান্নার অভিনয় করতে হবে। মোট কথা, তাকে পাওয়ার জন্য আমাকে দক্ষ অভিনেত্রীর মতো অভিনয় করতে হবে। ভাবনাটা মনে আসার সাথে সাথে প্রয়োগ করে ফেললাম। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি এভাবে বলো না, তাহলে আমারও খুব কষ্ট হয়। এক নিমেষে বোনটা আমাদের কিভাবে চলে গেল। ওকে ছাড়া খুব কষ্ট হয় আমার। ও থাকলে আজকে আমিও পথভ্রষ্ট হতাম না। তুমিও সুখী থাকতে, আর আমিও। সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। কিন্তু সবিক, এখন কান্না করে তো কিছুই হবে না। আমাদের শক্ত হতে হবে। টুকটুকির জন্য হলে শক্ত করো নিজেকে। ও যদি এসে দেখে আমরা কান্না করছি, ও তো কষ্ট পাবে, আর ওর মনে প্রশ্ন জাগবে। ও তো এখনো জানে না ওর মা পৃথিবীতে নেই। এই বয়সে ওকে এমন বুঝতে দেওয়া ঠিক হবে না। টুকটুকির জন্য হলেও তুমি শান্ত হও, আমি গিয়ে নাস্তার ব্যবস্থা করি। কি খাবে নাস্তা? সবিক চুপ হয়ে আছে। আমি তার মুখভঙ্গি দেখতে লাগলাম, সে কি করছে। আমার কথাগুলো তার মনে পৌঁছেছে কিনা বোঝার চেষ্টা করলাম। সবিক আগের থেকে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল। বুঝতে পারলাম আমার কথাগুলো তার মাথায় লিপিবদ্ধ হয়েছে। সে আরও কিছুক্ষণ চুপ থাকলো। চোখ দুটো মুছে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দরজা খুলে বাইরে যাও। এভাবে দরজা আটকে দিয়েছ কেন? খালা দেখলে কি ভাববে? আক্কেল বুদ্ধি কি সব চলে গেছে? দ্রুত দরজা খুলে বাইরে বের হও।
আর আমি এখন কিছু খাবো না, পারলে টুকটুকিকে খাওয়াও। আর কিছুক্ষণের জন্য তুমি আমার সামনে আসবে না, আমি একটু নিজেকে সময় দিতে চাই। বিকেলে মিটিং আছে, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এবার আসতে পারো। আমি সৌভিকের সাথে আর কথা বাড়ালাম না, কারণ এখন গুটি উল্টো পথে চালতে হবে। এতদিন পাগলামি করে আমি সৌভিককে পাইনি, এখন পাগলামি ছাড়া ওর পথ ধরে ওকে পেতে হবে। আমার আর সৌভিকের গল্পে কোনো নায়িকা নেই। নায়িকা যে ছিল চলে গেছে 2 বছর আগে, আর এই গল্পে এখন শুধু আছে নায়ক আর ভিলেন। আর আমি সেই ভিলেন যে কিনা সৌভিককে পাওয়ার জন্য নিজের সমস্তটা দিয়ে দিতে পারি, যে কিনা সৌভিকের জন্য সব করতে পারি। দরকার হলে খুনও, দরকার হলে সাইকো হব, দরকার হলে সিরিয়াল কিলার হব, তবু শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব তাকে আমার করেই ছাড়ব। আমি আমার জায়গায় অবিচল, একনিষ্ঠ, প্রতিজ্ঞাবদ্ধ। অনেক কথাই মনে আওড়াচ্ছি, আওড়ানো কথাগুলো মুখ দিয়ে বিড়বিড় করছি। এর মধ্যে সৌভিক পুনরায় বলে উঠল, অনুপমা, তোমাকে আমি যেতে বলেছি, প্লিজ যাও। আমি কিছুটা চমকে উঠে হালকা গলায় বললাম, যাচ্ছি বলে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতে ড্রয়িং রুমের দেয়ালে টানানো নিরুপমার ছবির ফ্রেমটা দেখে আরও জ্বলে উঠলাম। গাটা জ্বলছে প্রখরভাবে। এই মেয়ের জন্যই আমি সৌভিককে পাচ্ছি না। রাগটা দমিয়ে রাখতে পারলাম না, ছবিটা হাতে নিয়ে আছড়ে ফেললাম। ছবিটা নিচে পড়ে ভেঙে গেল। সৌভিক ঘর থেকে দৌড়ে বের হলো। মেঝেতে নিরুপমার ছবি এভাবে দেখে আটকে উঠলো, কড়া চোখে আমার দিকে তাকালো। আমি ডুব গিলতে গিলতে বললাম, কীভাবে যেন পড়ে গেছে, আমি জানি না, দাঁড়াও আমি সবটা ঠিক করে নিচ্ছি। বলে মেঝেতে পড়া থাকা নিরুপমার ছবি তুলতে লাগলাম। ইচ্ছে করে কাছের টুকরো দিয়ে হাতের কয়েক জায়গায় কেটে নিলাম। হাত দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। আমি আহ করে উঠলাম। সৌভিক আমার হাতের দিকে তাকিয়ে দ্রুত আমার কাছে আসলো। আমাকে অস্থির গলায় বলল, খালি হাতে কাজ ধরতে গেলে কেন? গ্লাভস পরে নিলেই তো হতো। আমি আপুর ছবিটা হাতে নিয়ে সৌভিকের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আপুকে এতক্ষণ মেঝেতে রাখতে মন সায় দিচ্ছিল না। গ্লাভস পরতে পরতে দেরি হয়ে যেত। আমি আপুর ছবিকে নিচে পড়ে যেতে দেখে কিভাবে নিজেকে আর সামলাতে পারিনি। তাই দ্রুত কাজ করতে গিয়ে হাতে কাজ লেগে গেছে। তুমি ছবিটা ধরো, কিছু হবে না আমার। সৌভিক ছবিটা হাতে নিয়ে টেবিলের উপর রেখে আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে বলল, কিছু হবে না বললেই হলো নাকি? কি অবস্থা করেছো হাত দুটোর? তুমি এখানে সোফায় বসো, আমি খালাকে বলছি পরিষ্কার করে দেওয়ার জন্য। আর টুকটুকিকে যেন এদিকে না আসে সেটার ব্যবস্থাও করছি। বলেই সৌভিক পাশের রুম থেকে খালাকে ডেকে এনে বলল মেঝেটা পরিষ্কার করার জন্য। খালা এসে মেঝেটা পরিষ্কার করতে লাগলো। আর সৌভিক ঘরে গেছে কিনা জানি আনতে। খালা মেঝে পরিষ্কার করছে আর আমার দিকে একটু পরপর তাকাচ্ছে। খালার তাকানোতে বুঝতে পারছিলাম তিনি কিছু বলতে চাচ্ছেন। আমি খালাকে ডেকে বললাম, খালা আপনি কি কিছু বলবেন? না গো মা, কিছু না। তাহলে এভাবে বারবার তাকাচ্ছেন কেন? বলেন কি বলতেছেন। অভয় দিলে একটা কথা বলতে চাই, বলেন কি বলবেন, ভয় পাওয়ার কিছু নেই। খালা আমার কথার প্রতি উত্তরে যা বলল তা শুনে আমার শরীরে রাগের পরিমাণটা আরও বেড়ে গেল। আমি নিজেকে সামলাতে পারলাম না। কারণ খালা বলল, মা তুমি আমার মেয়ের মতো, তোমাকে আমি সে চোখেই দেখি, তাই কথাগুলো বলছি। তুমি খারাপ নজরে নিও না। বাইরে বের হলে তোমার আর সাহেবকে নিয়ে মানুষ অনেক কথা বলে, আড়ালো অনেক গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। সবাই বলে সাহেব নাকি তোমার মতো সুন্দরী মেয়েকে এমনিই পাচ্ছে, রক্ষিতার মতো। তাহলে বিয়ে করার তো দরকার নেই। আমি তো জানি তোমাদের সম্পর্ক কত দূর। আমি তোমাদের হয়ে কথা বললে সবাই বলে আমি নাকি তোমাদের কেনা গোলাম।
তোমরা নাকি আমাকে টাকা দিয়ে কিনে রাখছো, তাই তোমাদের দালালি করি। মা, তুমি তো মাশাআল্লাহ সুন্দরী, বুঝবান, আর কতদিন অবাগীর মতো এখানে পড়ে থাকবে? এর চেয়ে বরং ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। পরে দেখা যাবে সাহেবও তোমাকে বিয়ে করলো না, আর অন্য কোথাও তোমার বিয়ে হলো না। একা থাকার কষ্ট অনেক রে মা, দেখো না আমাকে, একা এখানে পড়ে আছি, স্বামী সন্তান কেউ খোঁজ নেয় না, মন টিকে না, তবুও থাকতে হয়। মায়েরে, সময় থাকতে সময়ের কদর দাও। এই পাগলামিগুলো একটা সময় তোমার হাসির খোরাক হবে। সাহেব দেখুক আর না দেখুক, আমি দেখেছি তুমি তোমার বোনের ছবিটা কীভাবে আছড়ে ফেলেছ। এই পাগলামিগুলো সাহেব টের পেলে তার চোখে শুধু তুমি খারাপই হবে। খালার কথা শোনার পর থেকে রাগ ভয় দুটোই কাজ করছে অধিক পরিমাণে। খালা যদি সৌভিককে বলে দেয় আমি নিরূপণার ছবি আছড়ে ফেলেছি, তাহলে আমার সব পরিকল্পনা বেঁচতে যাবে। এই মুহূর্তে খালাকে বাসা থেকে বের করতে হবে, না হয় আমি সৌভিককে হারিয়ে ফেলবো। বসা থেকে উঠে খালার কাছে গেলাম, আরও কয়েক টুকরা কাঁচ দিয়ে নিজের শরীরে আঁচড় কেটে চেঁচিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসলাম। খালা হতভম্ব হয়ে আছে। সৌভিক ঘর থেকে দৌড়ে বের হয়েছে। আমার হাতের অবস্থা বেহাল, রক্ত পড়ছে অনবরত। সৌভিক বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, অনুপমা, কি হয়েছে? হাতে এত লাগলো কি করে? আর কপাল থেকে কেন রক্ত পড়ছে? কপালে কি হয়েছে? আমি হাউমাউ করে কেঁদে দিলাম। কান্নার গতি আরও বাড়িয়ে দিয়ে বললাম, খালা আমার দিকে কাজ ছড়িয়ে দিয়েছে। সৌভিক, খালা পাগল হয়ে গেছে, ওনাকে বাসা থেকে বের করে দাও, না হয় টুকটুকির বিপদ হতে পারে। বয়স হয়েছে, মাথা পাগল হওয়াটা স্বাভাবিক। ওনাকে রেখে টুকটুকির বিপদ ডেকে এনো না প্লিজ। আমার কথা শুনে খালা এবার কিছুটা বয়ার্ত গলায় বলল, সাহেব, আমি কিছুই করিনি। অনুমা নিজেই নিজেকে আঘাত করে এমন করেছে। আমি বলেছিলাম নিরুপমার ছবি অনুমা ফেলে দিয়েছে, সেটা যদি আপনি জানেন তাহলে তার উপর রাগ করবেন অনেক, তাই সে এমনটা করেছে। আমার কোনো দোষ নেই সাহেব। খালার কথা শুনে আমি কান্নার আওয়াজ আরও প্রখর করে বললাম, নিজের দোষ ঢাকার জন্য আমার উপর মিথ্যা অপবাদ ছাপাচ্ছে। বয়স হয়েছে, এক পা কবরে গিয়ে রয়েছে, তবুও কুটনামি স্বভাব গেল না। কেউ ইচ্ছা করে নিজের হাল এমন করে? আমার উপর মিথ্যা ছাপাতে কষ্ট হচ্ছে না খালা? কি সব বলছেন সৌভিককে? আপনার কি ধারণা সৌভিক আমাকে দেখতে পারে না, তাই এই সুযোগে আপনি যা বলবেন সব সে বিশ্বাস করে নিবে? খালার কান্না বাড়তে লাগলো। হেঁচকি তুলে তুলে কাঁদছে খালা। শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে ধরে বলল, সাহেব, আমি কিছু করিনি। অনুমা শুধু শুধু আমার সাথে এমন করছে। আমি সৌভিকের দিকে তাকালাম। সৌভিক কি বলে সেটার অপেক্ষায়। আমি জানি সৌভিক আমাকে বিশ্বাস করতে বাধ্য। এর আগেও খালা কারণে অকারণে অনেক মিথ্যা বলেছে। আমার ভাবনাটা সৌভিক আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলল। সে খালার দিকে তাকিয়ে কিছুটা ছাপা সুরে বলল, খালা, আপনি যা করেছেন সেটা অন্যায়। কথা ঘুরিয়ে নেওয়ার একটা অভ্যাস আপনার আছে। আর অনুপমা আর যাই হোক, এতটাও পাগল না যে নিজের কপাল নিজে কাজ দিয়ে কাটবে। আপনার বয়স হয়েছে, এ ধরনের পাগলামি আপনাকে মানায় না। আর কারো উপর মিথ্যে অভিযোগ দিবেন না। নিরুপমা যেমন আমার স্ত্রী, তেমনি অনুপমার বড় বোনও। সে তার বোনকে যথেষ্ট ভালোবাসে। আমি কখনো নিরুপমার প্রতি ভালোবাসার অভাব অনুপমার মধ্যে পাইনি। তাই নিরুপমার ছবি ফেলে দিয়েছে, এ অবাস্তব মিথ্যা বানোয়াট কথাটা আমি মেনে নিতে পারলাম না। আর দ্বিতীয়ত, অনুপমা হয়তো রাগের কথায় আপনাকে বের করে দিতে বলেছে, কারণ টুকটুকির ব্যাপারে অনুপমা অনেক সিরিয়াস। টুকটুকি তার মেয়ের মতো বললেও ভুল হবে, বলা চলে টুকটুকি তার মেয়েই হয়ে উঠেছে, আর সে টুকটুকির মা। তবে আমি চাই না আপনি বাসা থেকে বের হয়ে যান।
আমাদের বাসায় দীর্ঘদিন আছেন, আপনাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আমি আপনাকে বের করে দিলে রাস্তায় রাস্তায় পড়ে মরতে হবে। একজন বিবেকবান মানুষ হয়ে আমি এই কাজ করতে পারবো না। আপনি এ বাসায় থাকেন, মন দিয়ে কাজ করেন। অনুপমার সাথে লাগবেন না দয়া করে। অনুপমা আমার কেউ না, বা অনুপমাকে আমার প্রয়োজনও নেই। অনুপমার প্রতি আমার কোনো টান নেই। তবে একটা কথা মানতে হবে যে অনুপমা টুকটুকির মা। ওকে সে সম্মানটা দিয়ে কথা বলবেন। আমি কাজগুলো পরিষ্কার করে নিজের ঘরে যান। খালা এবার আরেকটু হিঁচকি তুলে কি জানি বলতে নিল। সবিক ওনাকে আটকে দিয়ে বলল, খালা, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি কাজগুলো নিয়ে নিজের কাজে মনোযোগ দিন। একান্ত কোনো কিছুর দরকার পড়লে আমার সাথে দেখা করবেন, আমাকে বলবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। খালা শুধু মাথা ঝাঁকালো। খালা চোখ দিয়ে পানি পড়ছে। টুকরো কাজগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এবার সবিক আমার দিকে তাকালো। আমার পাশে বসে তুলা সেবলন লাগিয়ে আমার কপালের কাটা দাগটা মুছতে লাগলো। হাত দুটো পরিষ্কার করতে লাগলো। এর মধ্যে টুকটুকি এসে আমার পাশে বসলো। আমাকে জড়িয়ে ধরে মন খারাপ করে বলতে লাগলো, মামনি, তোমাকে কে ব্যথা দিয়েছে? বাবা ব্যথা দিয়েছে? আমি কিছুটা হাসি টেনে বললাম, না মা, একটু ব্যথা এমনি এমনি লেগেছে। তোমার বাবা আমাকে একটুও ব্যথা দেয়নি, বরং দেখো তোমার বাবা আমার ব্যথা কমিয়ে দিচ্ছে। সবিক তার কাজে ব্যস্ত। আমার হাতের রক্ত মুছে পরিষ্কার করতে লাগলো। সবিকের এই স্পর্শটা আমাকে কতটা স্বস্তি দিচ্ছে বুঝাতে পারবো না। বুকের ভেতরটায় যেন হিমেল শীতল বাতাসের সঞ্চারণ হতে লাগলো। প্রশান্তিময় একটা পরিবেশ। খালার জন্য একটু মন খারাপ লাগছে, যদিও বেচারি বিনা কারণে এতগুলো বকা খেলো। কিন্তু আমি তো সেফ জোনে চলে আসলাম। এতে করে এ সাপ লুডো খেলায় কখনো সাপের মুখে পড়া যাবে না। একবার সাপের মুখে পড়লে পুনরায় খেলতে হবে, নতুন চাল দিতে হবে। এর চেয়ে বরং চালগুলো খুব সাবধানে ফেলি, যাতে করে মই দিয়ে তরতর করে উপরে উঠে যেতে পারি। সবিক হাত দুটো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল আর কপালটায় ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর মৃদু গলায় বলল, আজকে আর রান্নার কাজ করতে হবে না, রেস্ট নাও। আমি বাইরে থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি। টুকটুকিকে আমি খাইয়ে দিয়ে যাচ্ছি। আমাকে এখন ঢাকার বাইরে যেতে হবে। মিটিংটা না করতে পারলে অনেকগুলো টাকা গচ্ছা দিতে হবে। আর খালার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। বয়স হয়েছে, এলোমেলো কথা একটু বলবে। তবে ওনাকে কখনো বাসা থেকে বের হওয়ার কথা বলবে না। ওনার দুনিয়াতে আমরা ছাড়া কেউ নেই। নিজের মা যেমন ভুল করলে আমরা ক্ষমা করে দিই, ঠিক তেমন ওনাকে সেভাবে দেখবে। বলেই উঠে গেল সবিক। টুকটুকি পাশেই বসে আছে, আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে আদর করতে লাগলো। আমিও টুকটুকিকে কয়েকটা চুমু দিয়ে দিলাম। বেশ নীরব হয়ে আছে চারপাশ। সোফায় টুকটুকি আর আমি বসে টিভি দেখছি। সবিক তৈরি হয়ে দ্রুত বের হয়ে গেল। যাবার সময় বলে গেল খাবার অনলাইনে অর্ডার করে দিয়েছে, আসলে যেন রিসিভ করি। টাকা ডয়ারের উপর রেখে গেছে, সেখান থেকে যেন টাকা নিয়ে নেই। সবিক কথাগুলো বলে হনহন করে বের হয়ে গেল। সবিক বের হওয়ার কিছুক্ষণ পরে আমার মাথায় কূটবুদ্ধির সঞ্চারণ ঘটল। আমি দিক বেদিক না ভেবে দ্রুত আমার বুদ্ধির সমাবেশ ঘটালাম। আর সাথে সাথে বিস্ফোরণ ঘটল এক অগ্নিলাবার। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন আর গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।